খেয়াল করলেন যে এক্সিলেটরে চাপ দিলেন যে সামনে যাচ্ছে না কেন গাড়িটা, এক্সিলেটরে চাপ দিলেন কিন্তু গাড়ি কিন্তু স্টার্ট আছে, সব কিছু জ্বলছে, সব কিছু ঠিকঠাক। তিনি বুঝতেছেন না, এক্সিলেটরে জোরে জোরে চাপ দিচ্ছেন কিন্তু গাড়িটাও নড়ছে না। আর তিনি মানে খেয়ালও করতে পারেন নাই বা তার মনে আসে না স্পষ্টভাবে, তিনি বলতেছেন যে আমার সাথে কোনো অ্যাক্সিডেন্ট হয়নি বা আমার সামনে কোনো মানুষ, তিনি বলতেছেন যে আমার সামনে আমি কোনো মানুষ দেখিনি গাড়ি চালানোর সময়। পরে পাশের যেই কয়েদি ছিল সে তাকে বলতেছে, ভাই কি বেশি ভয় পেয়ে গেছিলেন? তো সাথে সাথে তার যে এই কথাটা শুনে আরও বেশি ভয় চমকে যান যে সে আমার ভয়ের ব্যাপার কিভাবে বুঝলো। তো তার দিকে তাকিয়ে দেখে সেই যে তিনি যে লাশের যে চেহারাটা দেখেছিলেন, যে ছিটকে পড়া মাথাটা, সেই মাথা বিশিষ্ট যেই লোক তার পাশে বসে, মানে জেলের ভিতরে বসে তার দিকে তাকিয়ে মিটমিট করে হাসতেছে। আর তার দাঁত নাই, ভিতরে দাঁত নাই, সেখান দিয়ে বরং কেমন রক্তাক্ত অবস্থা, ভিতরে মনে হয় কাঁচা মাংস তিনি চেবিয়ে খাইছেন এমন একটা অবস্থা, বিদঘুটে একটা অবস্থা। তো আমি যেমন ঘোরাঘুরি করতে খুব পছন্দ করি, যেমনটা আপনিও জানেন, তো ওই ভাইয়াটাও প্রচুর পরিমাণে এরকমভাবে ঘোরাঘুরি করতে খুব ভালোবাসে আর কি। আর তার একটা নিজস্ব প্রাইভেট কার আছে, সেটা দিয়েই সে মাঝে মাঝে একা একা বা বন্ধু বান্ধব নিয়ে বিভিন্ন সময় কক্সবাজার, বান্দরবান বিভিন্ন অঞ্চল ঘুরে থাকেন তিনি। তো তিনি একবার ঘটনাটা বলতেছিলেন আমাকে, এটা বেশ কিছুদিন আগেরই ঘটনা, তিনি আমাকে শেষ এই 3-4 দিন আগে শেয়ার করেছেন ঘটনাটা। তো তিনি একবার চট্টগ্রামে কোনো এক জায়গায়, কোনো একটা প্লেসে তিনি যাচ্ছিলেন, তো সম্পূর্ণ একাই তিনি নিজেই ড্রাইভ করে যাচ্ছিলেন তার নিজস্ব গাড়ি দিয়ে। তো তিনি যখন যাচ্ছিলেন, তো স্বাভাবিকভাবেই ঢাকা পার করেছেন, তারপরে কুমিল্লা সেখানে একটু বিশ্রাম নিয়ে সামনের দিকে এগিয়ে গেছেন। তো তিনি যখন ফেনীতে ছিলেন, ফেনী পার হয়ে চট্টগ্রাম, তো ফেনীতে যখন তিনি যাচ্ছিলেন, ফেনীর মধ্যে যখন ছিলেন তার গাড়িটা, তো তিনি একটু খেয়াল করলেন যে আশপাশের যেই ল্যাম্পপোস্টের যে লাইটগুলো সেগুলো টিম করছে আর কি, সামনের যে লাইটগুলো সেগুলো একবার বন্ধ হচ্ছে, একবার হাইওয়ে রাস্তার মধ্যে এরকম একটা সমস্যা হচ্ছে। তিনি এটা খুব বিব্রত বোধ করলেন এবং খুব বিরক্ত হলেন যে একটা হাইওয়ে রাস্তা, এর মধ্যে যদি এই সমস্ত রাতের বেলা এরকম ঘটনা ঘটে থাকে, তাহলে তো গাড়ি চালক যারা আছেন তাদের খুব সমস্যা হয়ে যায়। তো তিনিও একটা বিরক্ত হচ্ছিলেন যে আসলে এটা যারা কর্তৃপক্ষ তারা কেন দেখছে না, বিষয়টা তো খুব দ্রুত সমাধান করা দরকার। তো তিনি এটা ভাবতে ভাবতে তিনি তো ড্রাইভ করে এগিয়ে যাচ্ছিলেন, তার যেই হেডলাইট সেগুলো এগুলো আরও একটু বেশি পাওয়ারফুল করে যেন তিনি সামনের রাস্তাটা একটু ভালো করে দেখতে পান। তো সেভাবেই তিনি এগিয়ে যাচ্ছিলেন। তো হঠাৎ করে তার গাড়িটা কীভাবে যেন নিজে থেকে ব্রেক হয়ে গেল আর কি, ব্রেক কষে গেল। তার গাড়ি বন্ধ হয়ে যায় নাই, বাট ব্রেক হয়ে একদম সম্পূর্ণ কি যেন একটা ধাক্কা খেলো, তার মনে হইলো যে সামনে কিছু একটা ধাক্কা খেয়ে তার গাড়িটা পুরোপুরি থেমে গেছে। তো তিনি আবার খেয়াল করলেন যে এক্সিলেটরে চাপ দিলেন যে সামনে যাচ্ছে না কেন গাড়িটা, এক্সিলেটরে চাপ দিলেন কিন্তু গাড়ি কিন্তু স্টার্ট আছে, সব কিছু জ্বলছে, সব কিছু ঠিকঠাক। তিনি বুঝতেছেন না, এক্সিলেটরে জোরে জোরে চাপ দিচ্ছেন কিন্তু গাড়িটাও নড়ছে না, তার আপন স্থানে একদম স্থির হয়ে আছে, এমন একটা অবস্থা। তো তিনি বিষয়টা বোঝার জন্য গাড়ি স্টার্ট সব কিছু বন্ধ করে, চাবি বন্ধ করে তিনি গাড়ি থেকে নামলেন। নেমে একটু দেখবেন যে ইঞ্জিনে কিছু হয়েছে কিনা, বা সামনে একটু ডিকি খুলে দেখবেন যে কোনো ঝামেলা হচ্ছে কিনা। তো তিনি যখন নামলেন দেখলেন যে খুব ভয় পেয়ে গেলেন। নেমেই সামনে দেখলেন পুরো রক্তাক্ত হয়ে আছে, তার গাড়ির সামনে পুরোটা জায়গা রাস্তা রক্তাক্ত হয়ে আছে। আর খেয়াল করলেন যে একটা লাশ পড়ে আছে, যার মাথার সাইডটা আপনার দুটুকরো হয়ে আছে, একটা হচ্ছে গলা থেকে একটা অংশ তার গাড়ির সামনে পড়ে আছে, আর বাকি বডিটা এটা গাড়ি থেকে কিছুটা দূরে ছিটকে পড়ে আছে। আর চেহারাটা তো ভেসে আছে তার সামনেই, এবং তার যে মোবাইলের ফ্ল্যাশ লাইট অন করে তিনি দেখলেন চেহারাটা দেখে তিনি খুব ভয় পেয়ে গেলেন, ভরকে গেলেন যে এমন একটা ঘটনা ঘটে গেল তার সাথে। আর তিনি খেয়ালও করতে পারেন নাই বা তার মনে আসে না স্পষ্টভাবে, তিনি বলতেছেন যে আমার সাথে কোনো অ্যাক্সিডেন্ট হয়নি বা আমার সামনে কোনো মানুষ, তিনি বলতেছেন যে আমার সামনে আমি কোনো মানুষ দেখিনি গাড়ি চালানোর সময়। হঠাৎ করেই গাড়িটা ধাক্কা দিয়ে থেমে গেল, আর থামার পরেও আমি আশপাশে এরকম সামনে যে গ্লাস সেখান থেকে তো পুরো বিশাল অঞ্চল জুড়ে দেখা যায়। আর যেহেতু শুরুতেই তার স্টার্ট বন্ধ হয়ে গিয়েছিল কিন্তু লাইট টাইট সবই জ্বলতেছিল গাড়ির,
তো তিনি হেডলাইট দিয়েও দেখতেছিলেন যে সামনের পুরো রাস্তা পরিষ্কার, এমনটাই দেখতেছিলেন। কিন্তু যখন তিনি রাস্তা থেকে গাড়ি থেকে নামলেন সব কিছু অফ টফ করে, তখন তিনি দেখতেছেন এভাবে করে লাশ পড়ে আছে, রক্তাক্ত অবস্থা, মাথা অংশ একদিকে পড়ে আছে, বডি বাকিটা অন্যদিকে। তো তিনি এই জিনিসটা মানে প্রচুর পরিমাণে ঘাবড়ে গেলেন, ভয় পেয়ে গেলেন। তো তিনি ভাবলেন যে আর যাই হোক, আমি এখন গাড়িতে বসে যেভাবেই হোক আমি গাড়ি স্টার্ট করে আমি এখান থেকে পার হয়ে চলে যাব। আর তিনি বুঝতে পারতেছেন যে এটা তার দ্বারা কোনো অ্যাক্সিডেন্ট হয়নি, যে তিনি তো স্পষ্টই বলতেছেন যে আমি এই জিনিসটা দেখিনি, অ্যাক্সিডেন্ট হতে আমি দেখিনি, সুতরাং এটা আমার দ্বারা না, এটা অন্য কিছু অ্যাবনর্মাল কিছু একটা হবে, তিনিও বুঝতে পেরেছেন। তো সাথে সাথে তিনি ভয় পেয়ে যখন গাড়ির দিকে এগিয়ে যাচ্ছিলেন, তখন তিনি খেয়াল করলেন যে ড্রাইভিং সিট যেখানে তিনি বসেছিলেন সেখানে কিছু একটা বসে আছে, সাদা পোশাক পরা, এবং মানে ভিতর দিয়ে মনে হচ্ছে যে খুব নোংরা একটা পোশাক পরে বসে আছে, সাদা একটা পোশাক, চুলগুলো একদম এলোমেলো অগোছালো, অনেক বিরাট বিরাট চুল, তার কানের দুই সাইড দিয়ে ঝুলে আছে। তো আর চেহারাটা তিনি খেয়াল করলেন যে মানে তিনি মাত্র যে লাশের চেহারাটা দেখলেন, যে ছিটকে পড়া মাথা যেটা দেখলেন, সেই সেম চেহারাটাই ওই গাড়ির ভিতরে তার সামনে বসে আছে। তো তিনি তো প্রচুর পরিমাণে ভয় পেয়ে গেলেন। আর এটা দেখার সাথে সাথেই দেখলেন যে গাড়িটা স্টার্ট হয়ে গেছে এবং গাড়িটা তার দিকে ধেয়ে আসতেছে, এরকম একটা অবস্থা। তিনি আশপাশে যে জঙ্গল আছে, গাছালি আছে, সেদিক দিয়ে দ্রুত নেমে পড়লেন। নেমে তিনি গাছের ওদিক দিয়ে একটু আড়ালে গিয়ে মানে খুব ভয়ে একটু দূরত পড়তেছিলেন। আর তখন দেখতেছিলেন যে গাড়িটা সেই মনে হচ্ছে যে গাছপালা এগুলো ভেঙে ভেঙে ওই তার কাছে চলে আসবে, এমন একটা অবস্থা। তিনি খুব দ্রুত ওখান থেকে সরে যাচ্ছিলেন, মানে বারবার সরে যাওয়ার চেষ্টা করতেছিলেন, মানে গাছের আড়াল দিয়ে মানে আছে না হাইওয়ে রাস্তা, চট্টগ্রামে আমরা যেগুলো দেখে থাকি, হাইওয়ে রাস্তার দুই পাশ দিয়ে এরকম গাছগাছালি থাকে। তো তিনি গাছের ওই দিকটা নেমে গিয়ে তো তিনি এগিয়ে যাচ্ছিলেন এবং ভিতর দিকে চলে যাওয়ার চেষ্টা করতেছিলেন। কিন্তু ওই গাড়িটাও মনে হচ্ছে যে তার গাড়ি ভাঙবে, এরকমভাবে গাছপালা দিয়ে টপকায় মনে হয় গাড়িটা তার কাছে চলে আসবে, গাড়ি মানে গাছ টাছ ভেঙে খুব ফুল স্পিড দিয়ে তার কাছে এগিয়ে আসতে যাচ্ছে। তো তিনি মানে বারবার ওই বিভৎস চেহারাটা দেখে সেখানে তিনি অজ্ঞান হয়ে যান। তো এরপরে তার যখন জ্ঞানটা ফিরে, তখন তিনি দেখতে পান যে তিনি একটা মানে কারাগার সেলের মধ্যে বন্দী আছেন, একটা জেলের মধ্যে তিনি সহ আরও কয়েকজন কয়েদি সহ সেখানে বসে আছেন। তো তিনি মানে অবাক হয়ে যান যে এখানে কি হচ্ছে। তো তখন মানে মানে তিনি বুঝতে পারেন না যে আমি জ্ঞান হারালাম, এখন আমি জেলে কেন। তো এই জিনিসটা উনি বোঝার চেষ্টা করতেছিলেন যে কি হচ্ছে তার সাথে। তো তিনি আশপাশের কয়েদি যারা আছে তাদের কাছে জিজ্ঞাসা করার চেষ্টা করলেন যে ভাই আমাকে কেন আটক করা হয়েছে, বা আমি কি করেছি, কি দোষ করেছি আমি তো নিজেও জানি না, আমি তো অজ্ঞান হয়ে গিয়েছিলাম এমন একটা জায়গায়। পরে পাশের যেই কয়েদি ছিল সে তাকে বলতেছে, ভাই কি বেশি ভয় পেয়ে গেছিলেন? তো সাথে সাথে তার যে এই কথাটা শুনে আরও বেশি ভয় চমকে যান যে সে আমার ভয়ের ব্যাপার কিভাবে বুঝলো। তো তার দিকে তাকিয়ে দেখে সেই যে তিনি যে লাশের যে চেহারাটা দেখেছিলেন, যে ছিটকে পড়া মাথাটা, সেই মাথা বিশিষ্ট যেই লোক তার পাশে বসে মানে জেলের ভিতরে বসে তার দিকে মানে তাকিয়ে মিটমিট করে হাসতেছে। আর তার দাঁত নাই, ভিতরে দাঁত নাই, সেখান দিয়ে বরং মানে কেমন রক্তাক্ত অবস্থা, মানে ভিতরে মনে হয় মানে কাঁচা মাংস তিনি চেবিয়ে খাইছেন এমন একটা অবস্থা, মানে বিদঘুটে একটা অবস্থা। সাথে সাথে তিনি চিৎকার দিয়ে ওঠেন। তো ওই সময় পুলিশ মানে যাকে ওখানে মানে থাকে জেলের মধ্যে যে পুলিশরা থাকে, তো একজন এসে তার কাছে এসে মানে তারকে মানে ইয়ের ভিতর দিয়েই কি বলে এটারে, জেলের যে রড যেগুলো আছে ওই রডের ভিতর দিয়ে একটা বাড়ি দেয় তার গায়ে, বাড়ি দিয়ে বলে যে তোর নেশা এখনো কাটে নাই। তো তাকে বলতেছে, ভাই আপনি আমাকে কোন নেশার কথা বলতেছেন, আমি কিছুই তো বুঝতেছি না, আমি তো রাস্তার মধ্যে মানে অজ্ঞান হয়ে গিয়েছিলাম। মানে সে বলার চেষ্টা করতেছে আপনারা আমাকে কি কারণে অ্যারেস্ট করেছেন। তো তখন বলতেছে, তুই কথা বলিস না, মদ খায় গাড়ি চালাস, এখন সাধুগিরি সাজতেছিস, এরকম একটা অবস্থা। তো সে বলতেছে যে আমি পুরো অবাক, আমিও জানি ভাইয়ার সম্পর্কে, ভাইয়া কখনো এরকমভাবে আমি ভাইয়াকে কখনো স্মোকও করতে দেখিনি, ড্রিঙ্কস তো দূরের কথা। তো তারা তাকে বলতেছে যে তুই মদ খেয়ে গাড়ি চালাইছোস, এখন রাস্তাঘাটে এরকমভাবে তুই মানে গাড়ি নিয়ে গাছের মধ্যে ঢুকাই দিছিলি। পরে ও বলতেছে যে ভাই আমি এরকম কিছু করিনি, আপনি আমাকে মানে ছেড়ে দেন, আমার এরকম কোনো ঘটনা, আপনি আমাকে আমার থেকে ঘটনাটা শুনেন তাহলে আপনি বুঝতে পারবেন। তো তখন যে পুলিশটা সে বলতেছে যে কেমন দেখাইছিলাম তোরে,
এটা বলার সাথে সাথে তিনি আবার অবাক হয়ে যান, কিরে এটা আবার কি হইলো। তো পুলিশের দিকে যখন আবার তিনি তাকান, তখন দেখতে পান যে পুলিশটাই সেই ব্যক্তি যে যার চেহারা তিনি দেখতে পেয়েছিলেন রাস্তার মধ্যে, মানে যেই লাশের চেহারাটা তিনি দেখতে পেয়েছিলেন। সাথে সাথে সেখানে তিনি অজ্ঞান হয়ে যান আবার, যে মানে বারবার তার সাথে ওই চেহারাটাই দেখা করতেছে এবং বারবার তাকে ভয় দেখাচ্ছে। তো এরপরে তার যখন জ্ঞান ফিরে, তখন তিনি নিজেকে আবিষ্কার করেন হাসপাতালের বেডে। তো তিনি খুব ভয়ে থাকেন যে একটা চেহারা তিনি 3-4 বার দেখে ফেলেছেন বিভিন্ন জায়গায়। একবার তো রাস্তার মাঝখানে লাশ অবস্থায় তার গলা কাটা একটা চেহারা দেখেছেন, সেই চেহারাটা আবার তার নিজের গাড়ির মধ্যে আবিষ্কার করেছেন, যেই গাড়িটা তাকে আবার আক্রমণ করার চেষ্টা করেছে। তারপরে তিনি আবার জেলের ভিতরে একটা কয়েদির চেহারা সেম দেখেছেন, আবার কয়েদি থেকে মুক্তির জন্য চিৎকার করে যে পুলিশ তার কাছে এসেছে, তার গায়ে আঘাত দিয়েছে, সে পুলিশের চেহারাও সেম দেখেছেন। তো এই জিনিসটা নিয়ে খুব ভয় পেতে থাকেন এবং আশপাশে এদিক সেদিক করতে থাকেন। তো তখন দেখেন যে একটা মহিলা নার্স কোনো ওষুধ টষুধ নিয়ে তার কাছে আসতেছে এরকম একটা, আর তিনি দরজার বাইরে দিয়ে একটু উকি দিয়ে দেখেন, মানে দরজার দিকে একটু উকি দিয়ে খেয়াল করতে পারেন যে বাইরে পুলিশ দাঁড়িয়ে আছে, 3-4 জন এরকমভাবে তার জন্য দাঁড়িয়ে আছে, আর তিনি হাসপাতালের বেডে। তো তখন যে নার্সটা তার পাশে এসে বলে কি যে কি হয়েছে, কাকে খুঁজতেছিস তুই। তো তিনি খুব ভয় পেয়ে যান, আবার ভয় পেয়ে যান যে একটা নারী নার্স, তার কণ্ঠ একটা পুরুষের মতো তিনি শুনতে পেলেন। তো তার দিকে তাকিয়ে দেখেন নার্সটার চেহারাটাও সেম, মানে পুরো নার্সের পোশাক পরা ঠিক আছে, কিন্তু ওই যে কাটা মাথা যেটা, সেটা নার্সের চেহারার দিকে বসে মানে ওইভাবে ফিট হয়ে আছে। তো তিনি আবার ভয় পেয়ে যান এবং খুব চিৎকার চেঁচামেচি শুরু করে দেন এবং মানে নিজে কি করবেন এটা কিছুই বুঝতে পারতেছেন না, কারণ এই জিনিসটা থেকে তিনি কিছুতেই মুক্তি পাচ্ছেন না। এরপরে ডাক্তার এবং পুলিশ তারা উভয় দৌড়ায় আসে তার কাছে এবং তাকে কিছু ইনজেকশন পুশ করে, এবং পুলিশ তাকে বলে যে মানে তোর কি হয়েছিল, যে তুই এমন করতেছিস কেন, যে রাস্তার মধ্যে তোকে এরকমভাবে দেখলাম যে তুই একটা গাছের সাথে বেঁধে আসিস তোর গাড়িটা, আর আমরা তোকে এই অবস্থায় উদ্ধার করেছি যে তুই মানে মাতাল আবল তাবল বকতেছিস, এবং আমরা ডাক্তার দিয়ে চেকও করেছি যে তুই মদ খেয়ে গাড়িটা চালাচ্ছিলি, তোর মদ ছিল। তো সে পুলিশকে খুব ভালো করে মানে অনুনয় বিনয় করে বলে, ভাই আমি জীবনেও কখনো আমি স্মোক করি না, আপনি আমার পুরো শরীর চেক করে দেখেন, আমার কোনো জায়গায় আপনি একটা সিগারেটের বক্স বা একটা কাঠি কিছুই খুঁজে পাবেন না। আর আমার পরিবারকে আপনি জিজ্ঞেস করে দেখতে পারেন, আমি আপনাকে নাম্বার দিচ্ছি, এবং আমার বন্ধু বান্ধব যারা আছে সবার নাম্বার আমি আপনাকে দিচ্ছি, আমি কখনোই এরকমভাবে ড্রিঙ্ক করি না, আমি মদ পান করি না। তো তখন তাকে বললো যে তাহলে কি হয়েছে খুলে বল। পরে তিনি বলতেছেন তার সব ঘটনা যখন তিনি খুলে বললেন, এবং জেলের মধ্যে যেটা ঘটেছে, একটু আগে নার্সকে যেভাবে দেখেছেন এবং পুলিশকে যেভাবে দেখেছেন, সব যখন তাকে খুলে বলল, তো পুলিশ তিনিও বুঝতে পারছেন যে কিছু একটা সমস্যা হয়েছে তার সাথে। আর পুলিশটাও এরকমভাবে একটু নামাজি ছিলেন, এবং তিনি এই বিষয় একটু বয়স্ক ছিলেন, এবং এই বিষয়গুলো তিনি একটু জানতেন যে এরকম জিন্নাতের কিছু সমস্যা হয়ে থাকে মাঝে। তো তখন তিনি তার মানে জামিনের ব্যবস্থা করে দিয়ে তাকে একটা মানে তার পরিচিত একটা কবিরাজের কাছে পাঠালেন। তখন তিনি বললেন যে এই রাস্তা দিয়ে কেউ একজন যাচ্ছিল, তখন এরকমভাবে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছিল এই রাস্তায়, মানে যে রাস্তা দিয়ে তুমি যাচ্ছিলে ওই রাস্তাতেই কেউ একজন এরকমভাবে একটা মানুষকে এভাবে উড়িয়ে দিয়ে চলে গিয়েছিল, তো তার এরকমই একটা অবস্থা হয়েছিল। তো সেই মানুষটাকে তো ওভাবে করে উদ্ধার করা হয়েছে বা কবরস্থ করা হয়েছে, সেটা আরও অনেক আগের ঘটনা। তো এরপরে তার যেই মানে কারিন জিন যেটা আছে ওই মানুষটা, সেটা আশপাশে এখানে ঘোরাঘুরি করে, এবং কাউকে দুর্বল পেলে এবং ভীত কাউকে পেলে তার উপরে এভাবে করে টর্চার করে থাকে। তো ভাইয়াটা বললেন যে এখনও মাঝে মাঝে ওই মানুষটা দেখতে পান, তো কিছু দোয়া দুরুদ তিনি পড়েন, তখন তার অবস্থা কিছুটা স্বাভাবিক থাকে, কিন্তু আবার মাঝে মাঝেই তিনি এখনও ওই মানুষটাকে, যে মানুষটার চেহারা তিনি দেখেছিলেন, তাকে এখনও মাঝে মাঝে দেখতে পান। দেখা গেল কি সবাই দেখতেছে, আমি অবশ্যই দেখলাম, মানে পেটটা কাইটা বাচ্চাটারে বাইর করা হয়েছে, এবং মাটাও মারা গেছে, বাচ্চাটাও মারা গেছে, এবং বাচ্চার একটা পাও টান দিয়ে ছিঁড়ে ফেলা। তো এটা দেখার পরে আমি খুব ভয় পাই, তখন আমার বয়স কম ছিল, আমি খুব ভয় পাই। যা দেখি একটা যেগুলো প্লেট বা মাটির বাসনের মতো, এটার ভিতরে কিছু মাংসের টুকরা উনি খাইতেছে, এবং জিনিসটা আমার চোখে দেখা যাচ্ছে একবারে কাঁচা মাংসের টুকরা খাইতেছে, এবং জিনিসটা একবারে কাঁচা। আমি ভালো করে খেয়াল করে দেখলাম ওইটা অনেকটা মানুষের অঙ্গ প্রত্যঙ্গের মতো দেখা যাইতেছে, কোনো বাচ্চা অঙ্গ প্রত্যঙ্গ এরকম দেখা যাইতেছে, উনি খাইতেছে। ওনার চুলগুলো বেসিক্যালি অনেক বড় বড় ছিল, এবং জট ভাব ছিল, তারই অনেক বড় ছিল জট, মানে শরীর পুরো নোংরা। ওনার যে কেউ দেখলে, কোনো ভদ্র মানুষ দেখলেই এক কথায় বলবে
ভয় পেয়ে যাবে, দূরে সরে যেতে বলবে, এরকম মানুষ খেদায় দেবে, এরকম লোক ছিল সে। তো আমি ছোটোকালে বুদ্ধিজীবী গোরস্থানের ওইখানে একটা মসজিদ আছে, আমি প্রতি শুক্রবার ওই মসজিদে যেতাম অ্যাকচুয়ালি মিষ্টি খাওয়ার আশায়। ওইখানে প্রতি শুক্রবার মিষ্টি দিত, মিষ্টি খাওয়ার আশায়। তো গোরস্থানের দিয়ে ভিতর দিয়ে যাইতে হইতো, প্রতিদিনই যাইতাম, নামাজ পড়তাম, প্রতিদিন যেতাম মিষ্টি খাওয়ার আশায়। ওই গোরস্থান মসজিদে গেলে মিষ্টি পাওয়া যায় এরকম একটা আশায় যাইতাম। তো ওইখান থেকে যাওয়ার পথে একটা পাগল টাইপের একটা লোক, উনি মনে করেন ছালা বস্তা দিয়ে ঘর বানায়, ওইখানেই থাকতো উনি একা। তো আশেপাশের লোকজন অনেক সময় অনেক কথা বলতো যে বড়রা ওর কাছে যাবি না, কিন্তু বাচ্চাদের ধরে মাইরা ফেলে, খায়া ফেলে, এরকম কথাবার্তা বলতো। তা আমি কখনো চোখে দেখি নাই, তা না দেখলে একটা জিনিস বিশ্বাস করা যায় না অ্যাকচুয়ালি। চোখে যখন আপনার সাথে যখন কোনো কিছু না ঘটবে, না দেখবেন, তখন কেউই বিশ্বাস করবে না। তো আমি প্রতিদিনই যাই। একদিন বুদ্ধিজীবী গোরস্থানের মিরপুর বুদ্ধিজীবী যারা চেনেন, ওইখানে থাকেন, তারা সবাই জানেন, ওইখানে ডাস্টবিনের ভিতরে একটা লাশ পাওয়া গেল। লাশটার সিচুয়েশন এরকম ছিল যে লাশটা হয়তো প্রেগনেন্ট ছিল, এবং লাশটার পেট কাইটা বাচ্চাটা বের করা হয়েছে। এটা আমি এবং সেই সময় ওইখানে যত মানুষ ওই সময় বসবাস করতো, আজ থেকে প্রায় 17-18 বছর আগের ঘটনা, সবাই দেখছে, দিনের বেলায় দেখছে। যেমন লাশটা নিতে আসছে, পুলিশ অনেক বিলম্ব করছে। যেমন লাশটা সকালে দেখতে পাইছে লোকজন, পুলিশ আস্তে আস্তে প্রায় রাত পার করে ফেলছে। তখন অতটা মানুষজন, মিরপুর ওই অঞ্চলটায় এত মানুষজন বসতি ছিল না। বর্তমানে যতটা 17-18 বছর আগে যতটা হালকা বসতি ছিল, এখন তো অন্য ঘন হয়েছে। একটা দেখা গেল কি, সবাই দেখতেছে, আমি অবশ্যই দেখলাম, মানে পেটটা কাইটা বাচ্চারা বাইর করা হয়েছে, এবং মাটাও মারা গেছে, বাচ্চাটাও মারা গেছে, এবং বাচ্চার একটা পাও টান দিয়ে ছিঁড়ে ফেলাম। এটা দেখার পরে আমি খুব ভয় পাই। তখন আমার বয়স কম ছিল, আমি খুব ভয় পাই এবং বাসায় চলে যাই। তো পরের সপ্তাহে শুক্রবার আমি মসজিদে নামাজ পড়তে গেছি। ওই ইনসিডেন্টটা চলে গেছে, যে ওই পুলিশ লাশ নিয়ে গেছে এবং ইনসিডেন্টটা চলে গেছে, ডাস্টবিনেতে লাশটা নিয়ে গেছে, ইনসিডেন্টটা চলে গেছে। আমি বাসায় চলে যাই। বাসায় যাওয়ার পর পরের সপ্তাহে শুক্রবার আমি নামাজ পড়তে যাই। তা আমার অ্যাকচুয়ালি আমার লোভ ছিল যে আমি মিষ্টি খাইতে যাব, যেটা সত্য কথা। যখন বাচ্চা মানুষ ছিলাম, লোভ ছিল যে মিষ্টি খাইতে যাব। তো সখন মনে করেন ওই যে বললাম যে পাগলটা, উনি ওখানে থাকে এবং মানুষ বলে যে উনি এটা ওইটা করে, ওনার বাসার সামনে দিয়ে যাইতেছি। তো নামাজ প্রায় শুরু হয়ে গেছে, আমি আর নামাজে পৌঁছাইতে পারিনি। তো উনি দেখি কি ঘরের ভিতরে ছালার বস্তা যত 5-7 ফুটের একটা ছোট্ট টঙের মতো, উনি ওই ঘরের ভিতরে থাকতো, ওইখানেই সব করতো এবং খাওয়া দাওয়া যাই করতো উনি ওইখানে। তো উনি দেখি কি জানো, পিছনের দিকে মুখ দিয়া, ঘরের ভিতরে মুখ দিয়া, বাইরের দিকে পিঠটা এবং মুখের ওখানে বসে বসে কি যেন খাইতেছে। তো আমি অনেক উৎসাহ নিয়ে আস্তে আস্তে গেলাম, যে পাগল যে দৌড়ানি টোড়ানি দেয়, মারাটার এই ভয়ে আস্তে আস্তে গেলাম। যা দেখি একটা যেগুলো প্লেট বা মাটির বাসনের মতো, এটার ভিতরে কিছু মাংসের টুকরা উনি খাইতেছে, এবং জিনিসটা আমার চোখে দেখা যাচ্ছে একবারে কাঁচা মাংসের টুকরা খাইতেছে, এবং জিনিসটা একবারে কাঁচা। আমি ভালো করে খেয়াল করে দেখলাম, ওটা অনেকটা মানুষের অঙ্গ প্রত্যঙ্গের মতো দেখা যেতেছে, কোনো বাচ্চা অঙ্গ প্রত্যঙ্গ এরকম দেখা যেতেছে, উনি খাইতেছে। ওনার চুলগুলো বেসিক্যালি অনেক বড় বড় ছিল, জট ভাব ছিল, তারই অনেক বড় ছিল, জট মানে শরীর পুরো নোংরা। ওনার যে কেউ দেখলে, কোনো ভদ্র মানুষ দেখলেই এক কথা বলবে, ভয় পেয়ে যাবে, দূরে সরে যেতে বলবে, এরকম মানুষ খেদায় দেবে, এরকম লোক ছিল সে। তা আমি এটা দেখার পর খুব ভয় পাইলাম। আমি ওখানে আর কোনো কথা বললাম না, যে উনি যাই খেতেছে খাক, আমার দরকার নেই, আমি চলে যাই। আমি মসজিদে যা দেখলাম, নামাজ শেষ হয়ে গেছে, জুম্মার দিন নামাজ শেষ হয়ে গেছে। তো আমি নামাজটা জামাত করতে পারি নাই। তো মিষ্টি নিয়ে খাইতে খাইতে বুদ্ধিজীবী গোরস্থানের ভিতরে বুদ্ধিজীবী শহীদ মিনারের ভিতরে ঢুকে গেছি, যেটা সেকেন্ড কলোনি অংশ পরে গাছ পয়সারে। ওইখানে বসে অনেকগুলো মিষ্টি ছিল, প্যাকেট ধরে মিষ্টি তো বসে বসে খাইছি, এবং খায়া পেট ভরে গেছে। তাই দুপুরে বাসায় যায়নি, প্রায় 3-3:30টার দিকে আমি এখন মনে করলাম যে আমার বাসায় যেতে হবে, নাহলে আমার রাগ করবো। তো বাসায় চলে যেতেছি, দেখলাম বাসায় চলে যেতেছি, ঘরের দিকে একবার ফুচি দিলাম যে ওই লোকটা কি আছে কিনা। তো দেখলাম যে না, উনি নাই। তো আমার নাই উনি, আমি বাসায় চলে গেলাম। এই জিনিসটা দেখার পরে আমি আর কিছু মনে করি না, যে উনি কি খাইতেছে না খাইতেছে এটা আমার দেখার বিষয় না, যাক এরকম মনে করে আমি বাসায় চলে গেলাম। তো শুক্রবার যেহেতু ছিল, বিকালবেলা আবার আমার বড় ভাইদের সাথে ক্রিকেট খেলতাম, আমরা সবাই ক্রিকেট খেলতো বুদ্ধিজীবীর ভিতরে, ওই শহীদ মিনারের ভিতরে। মাঠ ছিল না আমাদের ওইদিকে অতটা, তখন ঢাকার শহরে মাঠের খুব অভাব ছিল, ওইখানে সবাই ক্রিকেট খেলতো, আমরা যাইতাম। তো ক্রিকেট খেলতে খেলতে মাগরিবের টাইম হয়ে গেছে। মাগরিবের টাইম হওয়ার পরে আমি আর আমার একটা বন্ধু ছিল, নাম সুমন, ও আমার চেয়ে বয়সে 2-3 বছরের বড়ই ছিল।
তখন আমরা আসতেছি, তো ও আবার খুব বাউন্ডুলে টাইপের ছিল, মানে যেখানে মানুষের যা পাইতো সব পকেটে ভরে নিয়ে চলে আসতো। ওরকম একটা স্বভাব ছিল, যেখানে যা পাবে মানুষের পকেটে ভরে নিয়ে চলে আসবে। তো ওই ঘরটার সামনে যখন আসলাম, ওই পাগলের ঘরটার সামনে, তখন বুদ্ধিজীবী বর্তমানে যারা যাবেন ওইখানে একটা, যখন ওখানে আগে পুষ্কুনি ছিল অনেক বড় বাউন্ডারি, মিরপুর মাজার হইতে এবং দিয়াবাড়ি গোলার টেক হইতে সম্পূর্ণ একটা মাজার পুষ্কুনি ছিল, এবং মধ্যে একটা ট্যাগ ছিল, আমার ট্যাগ ছিল। তো ও বললো কি আমরা একটু পরে বাসায় যাই। আমি বললাম না ভাই, আমার তো চলে যেতে, আমি যাবো গা, মাইনেলা দেখ না, দেরি করলে আমার মায় মারে, আমি বাসায় চলে যাবো। তো বলে একটু পরে যা, আমরা একটু ওই ট্যাকে যাই, ট্যাকে যা একটু হাঁটাহাঁটি করে বাসায় চলে যাবো। তো আমি তো আর নিউজ জানি না, ও যায় দেখি মানুষের ক্ষেতের ভিতরে ঢুইকা জিনিসপাতি ছিঁড়তেছে। তা আমি এটা দেখে বললাম যে মানুষ দেখলে মারবে, তুই চলে আয়। তো বললো তুই গেলে জায়গা, আমি এখানে আসি। তা আমি চলে আসলাম, ওই পটটাই ছিল পাগলের ঘরটার সামনে, মেন রাস্তাটাই ছিল পাগলের ঘরটার সামনে। আমি আবার সেম দেখলাম ওই পাগলটা কি যেন খাইতেছে। তো এবার ভালো মতো লক্ষ্য করে দেখলাম কি ভাই, প্লেটের ভিতরে লাল রং, মানে লাল রঙের মতো লাল, পানির জাতীয় লাল, এবং আবারও সেম বাচ্চাদের হাড়গোড়ের মতো কি যেন সে টুকরা টুকরা করা খাইতেছে। তা আমি হঠাৎ করে না ওনার ঘাড়ের পাশ দিয়ে মাথা ঢুকায় দেখলাম ভাই আসলে এগুলো মানুষের অঙ্গ প্রত্যঙ্গ। তা আমি এটা দেখার পরে ও বাবাকে একটা চিৎকার দিছে, এবং ওই লোকটা আমার হাত ধরে ফেলছে, বলে তুই খারা, তুই কই যাস, তুই যাবি না, তুই যাবি না, এমনভাবে ধরছে আমার হাতে, খুব আমি ব্যথা পাইতেছি, আমি চিৎকার পারতেছি, হাউ কাউকে চিনি, যেহেতু সন্ধ্যা হয়ে গেছিল অনেকটা, যেহেতু সন্ধ্যা হয়ে গেছিলো আমি অনেক ভয় পাইতেছিলাম। আমি বললাম আমার ছেড়ে দেন, আমার ছেড়ে দেন। সে বলে না, তোর আজকে ছাড়বো না, তোর আজকে পাইছি, তোর আজকে পাইছি, অনেকদিন ভালো জিনিস পাই না, তোর আজকে পাইছি। এই কথাটা বলে আমি চিৎকার দিয়ে ওনার হাত ছাড়ায়া সেদিন মনে করেন চলে গেলাম, এবং এলাকায় যায়া মুরব্বীদের জিনিসটা বললাম, এবং দৌড়টা প্রথমে এলাকায় যাই নাই, ওই ভাই আমার বন্ধু যে সুমন, ওর কাছে দৌড় দিয়ে গেছি। যাই দেখলাম ও মানুষের ক্ষেতের থেকে ছিঁড়তেছে, লাউ সিম এগুলা ছিঁড়া ব্যাগে ভরতেছে, ওরা ওই স্বভাবটা ছিল। ঠিক আছে, ব্যাগে ভরতেছে। আমি বললাম এগুলো আর করিস না, আমি চিৎকার দেয় সবকে কী হয়েছে তোর। আমি ভাই এরকম পাগল দেখলাম কি মানুষের হাড্ডি পাট্টি খাইতেছে, এবং আমাকে দৌড়ে বলতে তোরে আজকে পাইছি, তোরে 2 দিন ধরে তোরে দেখতেছি, আজকে পাইছি তোর। বললো চল তো যাই। যা দেখলাম পাগলটা নাই, ঘরের ভিতরে ঘরটা আছে। তাই বললো যে চল আজকে আমার আব্বার, শুনুন বলতেছে যে আজকে আমার আব্বারে বলবো, ওরা যেহেতু এলাকার স্থানীয় ছিল, তো বলতেছে আমার আব্বারে বলবো, আমার আব্বাই পাগলের বিচার করবো, চল। তো ওর আব্বারে যা বললাম যে মামা এরকম এরকম ঘটনা, মামা বলতাম তাকে, আমার এরকম ঘটনা হতো, আমার দৈরা সেদিনও দেখলাম এরকম, কিন্তু আজকে স্পষ্ট দেখলাম যে থালার ভিতরে মানুষের হাড্ডি মাটি, মানে হাতের আঙুল, বাচ্চাদের যেরকম হাতের আঙুল থাকে না, 10-15 বছরের বাচ্চাদের হাতের আঙুল, এবং অনেক কিছুই। তার বেসিক্যালি একটা কথা বলতে ভুলে গেছি, তাই কিছুদিন আগে 2-4 বছর ধরে আমাদের ওই এলাকায় না মাঝে মাঝে এই বাচ্চা হারায় যেত, এবং সবাই বলতো যে একসময় একটা প্রচলিত নীতি ছিল যে গলা কাটায় ধরে নিয়ে গেছে, এরকম একটা নীতি ছিল গলা কাটার। বেসিক্যালি আমাদের এলাকা থেকে পরপর কয়েকটা দিন ওই যে ওনার করার পরে কয়েকটা বাচ্চা গায়েব হয়ে গেছে, এবং 2টা বাচ্চার লাশ পাওয়া গেছিলো ওই বুদ্ধিজীবী গোরস্থানে। ওইখানে একটা বড় পুষ্কুনি ছিল, ওই পুষ্কুনির ভিতরে। কিন্তু 2টা বাচ্চারই একটা জিনিস কমন ছিল, পায়ের 2টা পায়ের পাতা থেকে গোড়ালির এখান থেকে, মানে গোড়ালির এখান থেকে 2টা পায়ের ছিল না, পায়ের পাতা ছিল না, দুটোটাই এরকমই ছিল। বাচ্চা 2টা পাওয়ার পর ওনার বাবা মা কান্নাকাটি তো করে, বাবা মা পাওয়ার পরে। তো সেদিন ওনার বাবা মামারে বললাম, মামা এরকম তো ওনারা দেখি যে বাচ্চা কাচ্চাদের হাড় মাংসের মতো কি যেন খায়, আর আমার হাত ধরে বলছে তোরে আজকে পাইছে, আজকে তোরে দিব। তো ওনারা সবাই মিলে মনে করেন, যেহেতু বাচ্চা হারায় যায় অনেক দিন ধরেই, পাওয়া যায় না, তো আমার সবার মনে সন্দেহ জাগলে এই পাগলই হয়তো বাচ্চাদের কিছু করে, এবং সবাই বললো যে চলো আজকে আমরা যাবো এখানে। তেমন তো ওনার এলাকার স্থানীয় ছিল, ওনাদের বংশটা অনেক বড়, এলাকায় যদি 20টা বাড়ি থাকে, 20টা বাড়ির মধ্যে 4-5টা বাড়ি ওনাদের, এরকম একটা পরিস্থিতি। ওনার ফ্যামিলিগত মানুষ, বংশীয় মানুষ। তো উনি যে মামা বললাম, ওনার বড় ভাই আর গ্রামের কয়েকজন মিলা, এলাকার কয়েকজন মিলা ওই পাগলের কাছে গেলো। যাই দেখলো যে পাগলটা নাই, ঘরটা আছে, পাগলটা নাই। তো অনেকক্ষণ বসে থাকার পরে দেখলো যে ও গোরস্থানের পাশে এক কবরে মাটি খুঁড়তেছে, তাই কবরটা বেসিক্যালি মনে হয় নতুন দেওয়া হয়েছে। কবর খুঁড়তে এক পাশে গর্ত করে ফেলছে, শিয়াল বা কুকুরে যেরকম গর্ত করে ওরকম গর্ত করে ফেলছে, এবং লাশের পাও ধরে টানতেছে, টানতে অনেকটা পাও বাই করে ফেলছে, এবং বাঁধনটা খুলে ফেলছে। খোলার পরে ও যে কোনো হোক ও পাওটা ধরে মুচড়াইতেছে, এবং সবাই দেখতেছে। এটা দেখার পরে ওরা ডাক দিল, এই তুই কী করতেছিস সেইগুলা। তখনও যখন ওখানে আমি অনেকজনই ছিলাম, প্রায় 8-10 জনই ছিলাম। ও যখন ঘুইরা, ওর চেহারা কিন্তু সবাই দেখে, ওর চুল বড় বড়, দাড়ি মোছ বড় বড়, এবং
খুব কুৎসিত দেখা যায়। কিন্তু সেদিন ওর চেহারাটা আমরা সবাই যা দেখলাম, ঠিক আছে, বিকট শব্দ, ওর চেহারাটা অনেকটা কি বলবো, শিয়াল কিংবা কুকুরে যদি মিক্সচার করা হয়, শিয়াল কিংবা কুকুরের মতো মিক্সচার করা হয় সেম ওরকম। এবং ও ঘুরে অনেক জোরে হুঙ্কার দিল, এবং হুঙ্কারটা মনে করেন হুঙ্কারটা অনেক বড়, সবাই দেখছে ওখানে, যদি যারা ইনভেস্ট করে দেখতে পারেন অনেকেই দেখছে। আমি ওখানে দেখে দৌড়ায় চলে গেছি, এবং মানুষজন ছিল তো, যেহেতু মানুষজন ছিল, পরে হুঙ্কার দিয়ে ও কবরের আশেপাশে জোরে জোরে দৌড়ায় পালায় গেল। পরে পালা যাওয়ার পরে মনে করেন উনি গোরস্থান মসজিদের ইমাম সাহেবের ডাইকায় না বলা হলো, ইমাম সাহেব এই যে এই পাগলটা তো এরকম এরকম করে, আর কিছুদিন আগে এখানে একটা প্রেগনেন্ট মেয়ের লাশ পাওয়া গেছে, যার পেট ফাইরা তার বাচ্চাটা বাইর করে ফেলানো হয়েছিল, বাচ্চার 2টা পাওই ছিঁড়া ছিল। এই পাগলটা ও কে অ্যাকচুয়ালি কীরকম কি, হুজুরটা বললো ও কোথা থেকে আইছে না আইছে আমরা কেউই জানি না, ঠিক আছে। হঠাৎ আজ থেকে ওই সময় থেকে আজ থেকে 2-3 বছর আগে ওইখানে এসে বসবাস শুরু করে, এবং ওই কে কোথা থেকে আইছে না আইছে কেউ জানে না, এবং সেদিনকার পর থেকে ওই পাগলটাকে আর ওইখানে দেখা যায় না ভাই। ওই ঘরটা লোকজন রাগান্বিত হয়ে ভাঙা ফেলে। এখন ভাঙা ফেলার পরে আমি, এটাই ছিল আমার ভাই শেষ ঘটনা ভাই। এই ভাঙা ফেলার পরে ওখানে আর কোনোদিন কোনো কিছু হয় নাই, এবং যেহেতু ওটা গোরস্থান, মাঝে সাঝে এখনও মানুষ মাঝে সাঝে অনেকে যখন ওখানটা চলাচল করে, হঠাৎ মুরব্বী আমি অনেক দিন পর ঢাকায় আসছি, আইসে ওইখানে এক মানে জিনিসটা কিউরিসিটি থাকে না, যে একটা জিনিস হয়েছে হওয়ার পর এখান থেকে ঘুরে আসি। ওই ঘুরে আসার পরে গেলাম ওইখানে মনে করেন একটা ওই তৎকালীন ওইখানে একটা ব্রাক স্কুল ছিল, তো এখন আর স্কুলটা নাই। ওইখানে মনে করেন মুক্তিযোদ্ধাদের জন্য পুনর্বাসন কেন্দ্র করা হয়েছে, ওখানে ওনারা থাকে, ওইগুলো ওই পুষ্কুনিও নাই এবং ওই বিদ্যালয়টাও নাই। ওই পাগলটাকে ওই দিনকার পর থেকে আর কেউ দেখে নাই, কিন্তু মাঝে সাঝে নাকি ওই পাগলটাকে মাঝে সাঝে অনেকে দেখে, কিন্তু কীরকমভাবে দেখে অদৃশ্য মতো, মানে এই আছে এই নাই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি আমার ছেলের সাথে ঘটে যাওয়া কিছু ভৌতিক কাহিনী। তখন আমার ছেলের বয়স প্রায় 2.5-3 বছর। আমরা ওর দাদা বাড়িতে থাকতাম। তো বাড়িটা ছিল 4 তলা, তো আমরা 2 তলায় থাকতাম। তো সেখানে প্রায়ই আমরা অনেক কিছুর শব্দ পেতাম, যেমন রাতে যদি ঘুমাইতাম দরজা লাগিয়ে দরজায় কেউ এসে নক করতো, ওয়াশরুমে গেলে দরজায় এসে কেউ নক করতো। তো তখন এগুলো এতটা মাথায় নিইনি আমরা, হইতেই পারে শব্দ হয়তো বা কোথাও হয়েছে, আমরা শুনেছি। তো হঠাৎ করে একদিন আমার ছেলে, রাত তখন 12টা 12:30 বাজে, ওর চাচু বাহির থেকে আসছে, তো ওকে দেখে ওর পিছন পিছন চলে যায়। তো চলে যায়, ওর চাচু আবার ওকে ঘরে রেখে ওয়াশরুমে চলে যায়। তো তার কিছুক্ষণ পর সে খুব জোরে চিৎকার দিয়ে ওঠে। তো আমি আমার রুমে ছিলাম, আমি তো আর জানি না যে ওর চাচু ঘরে একা রেখে ওয়াশরুমে গেছে। তো চিৎকার শুনে আমি দৌড়ে যাই যে কি হয়েছে, তুমি কেন কান্না করতেছো? তখন সে বলতেছে তার চাচু তাকে ভয় দেখাইছে। তো আমি বললাম, তোমার চাচু তোমাকে ভয় দেখাইছে? কই, তোমার চাচু তো রুমে নেই। তো সে উপরে ফ্যানের দিকে তাকায় কান্না করতেছে আর বলছে যে ওখানে চাচু আমাকে ভয় দেখাচ্ছে। তো এটা আমরা এত সিরিয়াসভাবে নিইনি, যে বাচ্চা মানুষ হয়তো বা কি দেখছে। তো তার কিছুদিন পর আমার ছেলে ড্রয়িং রুমে বসে টিভি দেখছিল। তো হুট করে সে ড্রয়িং রুম থেকে চিৎকার দিয়ে দৌড়ে ওর দাদুর রুমে চলে যায়, এবং ওর দাদুকে গিয়ে বলতে থাকে, দাদু ভূত আসছে, আমার পাশে ভূত বসে আমার সাথে টিভি দেখছে, কার্টুন দেখছে। এবং সে যখন ভয় পেত সে খুব কাঁপতো আর ঘামতে থাকতো আর কান্না করতে থাকতো। তো এটা যখন ও বলতে শুরু করলো, তখন একটু আমরা ভয় পাই যে নিশ্চয়ই কি ও কিছু দেখে, এবং দেখে সে ভয় পাচ্ছে কি না। তো আমি ওকে এক হুজুরের কাছে নেই, তো সে ওকে ঝেড়ে দেয়, একটু পানি পড়া দিয়ে দেয়, কিন্তু কোনো কিছুতেই কিছু হচ্ছিল না। পরে যখন সে খুব ভয় পাচ্ছিল এই বাসায়, তখন ওকে নিয়ে আমরা আমাদের বাসায় চলে যাই। তো সেই বাসাটাও ছিল একটু ভিতরে, আমি জায়গার নামটা মেনশন করছি না। তো সেই বাসাটাও ছিল 2 তলা, নতুন বাড়ি। আমি 2 তলার উপরেই থাকি, এবং আশেপাশে খুব ডোবা নালা ছিল, একটু আমারও ভয় করতো অনেকটা। তো সেখানেও রাতে প্রায় 1টা 1:30 বাজে আমি ভাত খাচ্ছি, ওর বাবা ওয়াশরুমে ছিল। তো ঘুমের ভিতর আবার চিৎকার দিয়ে উঠলো। তো আমি ওকে জিজ্ঞেস করছি, কি হয়েছে, তুমি কেন কান্না করো, ভয় পাইছো? ও বলতেছে, আম্মু আমাকে বাবা মারছে, এইভাবে মুখে আঙুল দিয়ে দেখাচ্ছে যে মুখ টান দিয়ে ওকে ভয় দেখাইছে।
তখন আমি ওকে বললাম, তোমার বাবা তো ঘরে নেই, তোমার বাবা তো ওয়াশরুমে, তোমাকে কিভাবে ভয় দেখালো? বলে, না, বাবা আমাকে ভয় দেখাচ্ছে। তখন যেটা আমরা চিন্তা করলাম যে হয়তো বা ও কিছু দেখে জিন, যেটা অনেক ওর চাচ্চুর রূপ নিয়ে আসে, ওর বাবার রূপ নিয়ে আসে, অনেকের রূপ নিয়ে হয়তো বা ওকে ভয় দেখাচ্ছে। তো তখনও আমরা সেই হুজুরের কাছেই নিয়ে যাই, সে আবারও সেম জিনিসই দেয়, কিন্তু কোনো কিছুতেই আমার কোনো কাজ হচ্ছিল না। আমার বাচ্চাটা দিন দিন অসুস্থ হয়ে যাচ্ছিল, সে খাবার খাওয়া অনেকটা কমাই দিছে, সে রাতে ঘুমায় না ঠিক মতো, তার চোখের নিচে কালি পড়ে যাচ্ছিল এবং সে একা একা থাকতো, একা ঘরের দরজার কোনায় ঢুকে থাকতো বা বারান্দায় দরজা লাগে একা বসে থাকতো। অতটুকু বাচ্চা আমরা এরকম শুরু করলো এবং বমি করতো, কেমন যেন করতো, মানে তখন আমি খুব ভয় পাই। তারপর একদিন যেটা হইলো, আমি ওকে নিয়ে আমার ওর দাদার বাসায় আসি। এটা আসলে ওর সাথে না, আমিও ওর দাদার বাসায় আসার পর একদিন দেখি যে আমাদের ঘরে একটা কাজের মেয়ে ছিল, কালো করে, খুব কালো ছিল ও দেখতে। তো একদিন আমি রাতে প্রায় 3টা সাড়ে 3টার দিকে ওয়াশরুমে যাওয়ার জন্য উঠে আমি তখন দেখি যে মেয়েটা সোফায় বসে আছে উল্টা দিকে মুখ করে, মানে আমি ওর পিছন সাইডটা দেখতেছিলাম। তো তখন আমি চিন্তা করলাম যে এত রাতে ওইখানে কেন বসে আছে, মানে আমি ওর ফেসটা দেখি নাই, কিন্তু ও যে বসে সোফার উপর 2 পা তুলে বসে আছে সেটা দেখছিলাম। তো পরে আমি ওয়াশরুমে যাই, ওয়াশরুমে থেকে বের হয়ে যখন আমি পানি খাচ্ছিলাম তখন দেখি যে ও ওখানে নাই, ও আমার শাশুড়ির রুমে ঘুমানো। তখন ওকে গিয়ে আমি ডাকি, ডেকে তুলি। আমি তখন তুলে জিজ্ঞেস করি যে তুই তো এতক্ষণ সোফায় বসেছিলি, তুই এর মধ্যে আবার এসে ঘুমাই গেলি? তখন ও বলতেছে, কি বলেন ভাবি, আমি তো ওখানে ছিলাম না। তখন আমি ভীষণভাবে ভয় পাই যে নিশ্চয়ই এই বাসায় এমন কিছু আছে যেটা আমার ছেলের সাথে হয়ে গেছে, মানে ওকে ভয় দেখাচ্ছে, ওর সাথে জিনিসটা মিশে গেছে আর কি। পরে তো আমি আমার বাসায় চলে যাই আমার বাচ্চাকে নিয়ে। তারপর থেকে আমার বাড়িতেই ঘুরতে থাকে নানান কাহিনী, আমার ছেলেকে ভয় দেখাতে থাকে। আমার ছেলে একদিন রাতে ল্যাপটপে কার্টুন দেখছিল, তো আমি টিভি দেখছিলাম, সেদিনও ও চিৎকার দিয়ে রুম থেকে বের হয়ে আসে। একই অবস্থা, সে প্রচণ্ড কাঁপতেছে আর ঘাম, তার অজর ধারায় তার ঘাম পড়তেছে এবং আমাকে জড়ায় ধরে বলতেছে, আম্মু আমাকে একটা আঙ্কেল ভয় দেখায়। কিভাবে ভয় দেখায় আব্বু, আমাকে দেখাও তো। আমি ওকে জিজ্ঞেস করলাম। তখন সে খাটের উপর শুয়ে ঘাটটা কাত করে বড় বড় চোখ করে আমাকে দেখাচ্ছে যে আম্মু আমাকে এইভাবে ভয় দেখায়। মানে জিনিসটা যে আমার জন্য ওই মুহূর্তে কতটা প্যারাদায়ক আর ভয়ঙ্কর ছিল আমি বোঝাতে পারবো না। যার সাথে ঘটে সে বুঝবে জিনিসটা যে কতটা ভৌতিক আর ভয়ঙ্কর। তারপর ওকে আমি আমার মার সাথে সব শেয়ার করি, ওর বাবার সাথে শেয়ার করি। শেয়ার করার পর ওকে নিয়ে আমরা একটা বড় হুজুরের কাছে যাই, সে খুব বড় এক মাওলানা, তো অনেক দূরে থাকে। তো আমরা সেখানেই আমার ছেলেটাকে নিয়ে যাই, কারণ সে অনেক সিক হয়ে গেল, খাবার দাবার টোটালি ছেড়ে দিছে, সে ঘুমায় না ঠিক মতো, শুধু ভয় পায় এবং তার চোখের নিচে কালি পড়ে গেছে, কালো হয়ে গেছিল অনেকটা। পরে ওনার কাছে যাওয়ার পর সে ওকে দেখলো এবং দেখে বলল যে ওর সাথে জিন আছে এবং এটা আরও আগে থেকেই ওর সাথে জিনিসটা থাকে, মিশে গেছে, যেটা ও দেখে এবং দেখার পর ও ভয় পায়। তারপর সে অনেক তকবির দিল, দেওয়ার পর আমরা ওকে নিয়ে চলে আসলাম এবং ওগুলো ওর উপরে অ্যাপ্লাই করতে থাকি। তখনও মানে অ্যাপ্লাই করা অবস্থায় 2-3 দিন বা 10-15 দিনের মতো ভালোই ছিল, আর ভয় টয় পায় নাই। হঠাৎ করে আরেকদিন ও এভাবে কান্না করে রুম থেকে বের হয়ে যায়। তখন সে একই অবস্থা, সে আমাকে শক্ত করে জড়ায় ধরে কাঁপতেছে আর কান্না করতেছে। তখন প্রায় 3-4 বছর, এই 3-4 বছর মেবি এরকমই হবে, ঠিক মনে নেই, আরও 15 বছর আগের কথা, 14-15 বছর। তো সেদিনও আমার ছেলে বলতেছে বের হয়ে যে আম্মু আমাকে একটা আঙ্কেল মারতে চায়। তো তোমাকে কিভাবে মারতে চায় আব্বু? তখন বলল যে আঙ্কেলের হাতে ছুরি, আঙ্কেলটা বারান্দা দিয়ে উড়ে উড়ে আসছে, মানে জিনটা যখন আসছে সে বারান্দা হয়ে আসছে এবং সে যে উড়ে আসছে, মানুষের মতো হেঁটে আসে নাই, সেটাও সে বলতে পারছে আমাকে যে উড়ে উড়ে আসতেছে, ব্যাটম্যানের মতো উড়ে উড়ে আসতেছে, হাতে ছুরি আমাকে আমাকে মারতে চায়। তো এগুলো বলে তো আমার ছেলে সেদিন অনেকটা অসুস্থ হয়ে যায়, তার প্রচণ্ড জ্বর চলে আসে এবং আমি প্রায় দিশেহারা হয়ে গেছিলাম যে আমি কী করব, কিভাবে আমার ছেলেকে ভালো করব। আমি অনেকটা অসুস্থ হওয়া অবস্থা আর কি।
পরে আবার আমরা তাকে নিয়ে ওই বড় হুজুরের কাছে আবার যাই, যে বলি যে আমি তো ওইগুলো অ্যাপ্লাই করতেছি, এখনও তো সে দেখে। পরে পুনরায় সে যখন আবার তাবিজ দিল, আর কিছু কিছু তদবির সে দিল, তারপর থেকে আস্তে আস্তে আমার ছেলেটা আর বলে নাই যে সে কিছু দেখতেছে। এরপর থেকে আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় সে সুস্থ হয়।